রাজনীতিতে আবারও প্রফেসর ইউনূসের অবিশ্বাস্য খেলা শুরু। প্রফেসর ইউনূস খেলছেন, এটা এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি এটা নিয়ে তোলপাড় হয়নি, কিন্তু আমরা খবর পেয়েছি। এখন পর্যন্ত এটা গোপন লেভেলে আছে, মিডিয়াগুলোতেও আসেনি। বিএনপির একদম যারা পর্দার অন্তরালের খবর রাখেন তারা জানতে পারছেন, আমরা আগেভাগে আপনাদেরকে জানাচ্ছি। প্রফেসর ইউনূস প্যারিসে যে বসে নাই, এবং প্রফেসর ইউনূসের যে ইন্টারন্যাশনাল অ্যাপারেটাস তারা নড়েচড়ে বসেছে। বিশেষ করে প্রফেসর ইউনূসের মুরিদ জর্জ সোরেস, যিনি সারা পৃথিবীতে কমপক্ষে 50টা সরকারের পতন ঘটিয়েছেন, তিনি আবার দৃশ্যপটে আসছেন প্রফেসর ইউনূসের সাথে। এমনকি ভারতের সাথে ইউনূসের একটা আন্ডারস্ট্যান্ডিংও হচ্ছে, কারণ এটাই শত্রু শত্রু আমার বন্ধু। ইউনূসের সাথে যদি তারেক রহমান প্রতারণা করে, তাহলে দেখবেন যে ভারত ইউনূস বন্ধুত্ব হয়ে গেছে। তখন তারেককে হঠাতে, তারেককে চাপ দিতে ভারতকে ব্যবহার করবে ইউনূস। রাজনীতির খেলা এরকমই। যেমন ইউনূসকে আমরা চিনি প্রচন্ড ভারত বিরোধী হিসাবে, তো ভারতকে বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূস, যিনি ভারতকে সাইজ করেছেন, না কানে চুবানি খাওয়াইছেন। সব ঠিক আছে, কিন্তু তারপরও ইউনূসের সাথে, যেমন ইউনূসকে যদি রাষ্ট্রপতি না বানায় বিএনপি, দেখবেন যে ইউনূস ভারত ঐক্য হয়ে গেছে। রাজনীতি এমনই ভাই। রাজনীতিকে যদি আপনি সরল মনে করেন বা মনে করেন যে স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু, এটা ভুল। এটা রাজনীতিতে এখানে ধর্মীয় দলের ক্ষেত্রেও সৌদি আরব তাদের শত্রু হতে পারে, সৌদি আরব তাদের বন্ধু হতে পারে। ভারত জামাতের বন্ধু হতে পারে, ভারত শত্রু হতে পারে। ভারতের যে অসততা, এই অসততা রেখেই জামাতের সাথে তাদের চরম সম্পর্ক হতে পারে। যেমন আফগানিস্তানে তালেবানের সাথে ভারতের এখন চমৎকার সম্পর্ক, অথচ তালেবানের উত্থান অমুক্তম এটা নিয়ে ভারতের কত বয়ান। জাস্ট পাকিস্তানকে ডিল করতে, পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রে তালেবানকে দরকার ভারতের, মিলে গেছে। রাজনীতি এমন। ইউনূস ভারত সম্পর্কে এটা তো কোনো ব্যাপারই না। মোদি ইউনূসকেই আব্বা মানবেন এটাও সম্ভব, অথবা ইউনূসও মোদিকে আব্বা মানবেন এটাও সম্ভব। এমন কেমন পরিস্থিতি হতে পারে যে অসম্ভব না, যদি ইটস ভেরি টাফ। যেমন ভারতের চিরশত্রু জামাত এবং ভারতের চিরবন্ধু আওয়ামী লীগ, এমন দিন আসতে পারে যে ভারত তাদের বন্ধু মনে করবে জামাতকে, যদি জামাত সেই পথে যাবে না। এটাও সম্ভব। রাজনীতিতে অসম্ভব বলে কোনো কথা নেই, এবং স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু বলতে কোনো কথা নেই। সেই জায়গায় প্রফেসর ইউনূস এখন কঠিন খেলা খেলছেন। তার খেলার উদ্দেশ্যগুলো কি? উদ্দেশ্য হচ্ছে যে আমাকে রাষ্ট্রপতি বানাতে হবে, এবং শুধু রাষ্ট্রপতি না, এই সুপ্পু স্টাইলের রাষ্ট্রপতি না, প্রভাবশালী রাষ্ট্রপতি, ক্ষমতাধর রাষ্ট্রপতি বানাতে হবে। এবং রাষ্ট্রপতি পদ মাঝপথে ছেড়ে বা মেয়াদ পূর্ণ করে এক পর্যায়ে বা রাষ্ট্রপতি থাকা অবস্থায় আমি জাতিসংঘের মহাসচিব হব। ইউনূসের এই খেলা শুরু। তো দর্শক, এই জায়গায় বিএনপি অনেকটা নিরুপায়। বিএনপি ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। মির্জা ফখরুল, আমির খসরুদের যে ফরেন পলিসি, ভারতপন্থী, এগুলো এখন কাজ করছে না। এখন ইউনূসের মুরিদ খলিল যা বলছেন সবাই তাতে ইক্তেদা করছে। খলিলকে এখন সবাই আব্বা মানছে। বরং মির্জা ফখরুল এখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছে যে ফখরুলদের কথায় আর কিছু হচ্ছে না। বাংলাদেশে ফখরুলরা মন্ত্রী, ফখরুলের দল ক্ষমতায়, ফখরুল মহাসচিব, কিন্তু ফখরুল ইজ ধৈর্যা। দেখেন, মির্জা ফখরুলের একটা বক্তব্যকে কেন্দ্র করে আমি এই আলোচনা করলাম, একটু শিরোনামটা ঘুরিয়ে দিয়ে আনলাম, যাতে মানে এখন ইউনূস খেলছেন এই খেলাটা জনগণকে জানানো দরকার। এটাই আমাদের উদ্দেশ্য, জনগণের যে জানার চাহিদা সেটা পূরণ করা, বা রাজনীতির যে ক্ষুধা সেটা পূরণ করা। রাজনীতির ক্ষুধার এখন অন্যতম একটা জায়গা হচ্ছে এখন প্রফেসর ইউনূসের যে মিস্টেরিয়াস অ্যাক্টিভিটিস, এটা। তো এই জায়গায় মির্জা ফখরুলের দুইটা বক্তব্য, তাহলে বুঝবেন যে মির্জা ফখরুলের কি অবস্থা। বিএনপির কাছে কেউ বিপ্লব আশা করলে তা ভুল হবে ফখরুল। অথচ 5 আগস্টের পর, 5 আগস্টকে বিপ্লব বলেছেন তারেক রহমান নিজে। 7 আগস্ট তারেক রহমান লন্ডন বসে ভাষণে বলেছেন 5 আগস্ট বিপ্লব হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা। রুহুল কবির বিপ্লব বলেছেন। সালাউদ্দিন আহমেদ ভারত থেকে সেটাকে বিপ্লব বলেছেন। এখনো বিএনপির অনেকে এটাকে বিপ্লব বলে, এখনো অনেকে বিপ্লব বলে, 5 আগস্ট বিপ্লব, জুলাই বিপ্লব, এই কথা বলে। আর মির্জা ফখরুল বলছে না না না, আমাদের বিপ্লব, আমাদের কাছ থেকে বিপ্লব আশা করবেন না। এখানে কয়েকটা বিষয়। তাহলে 5 আগস্ট যেটা ঘটেছিল ওটার সাথে বিএনপি সম্পর্ক নেই। 5 আগস্টে বিপ্লব হয়েছিল, যদিও সে বিপ্লব ব্যর্থ, কিন্তু হয়েছিল তো বিপ্লব, বিপ্লবের চরিত্র ছিল, এটা জাস্ট নিছক অভ্যুত্থান নয়। তো সেই জায়গায় বিএনপির
ক্রেডিট নেই। আর এই কারণেই বিএনপি বলেছিল যে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবি না। আর গণঅভ্যুত্থান এটাও ওয়ান কাইন্ড অফ বিপ্লব। বিএনপি যে নিজেদেরকে বলছে উদার গণতান্ত্রিক দল, বিপ্লবী দল নয়। তো উদার গণতান্ত্রিক দল তারা তো অভ্যুত্থান ঘটায় না ভাই, তারা তো ইলেকট্রাল পলিটিক্সে বিশ্বাস করে। তা আপনি থানা পুড়িয়েছেন কেন? মেট্রো রেলে আগুন দিয়েছেন কেন? আপনি সেতু ভবন পুড়িয়েছেন কেন? বিটিভি ভবনে পুড়িয়েছেন কেন? আপনি কারাগারে হামলা করেছেন কেন? এটা তো বিপ্লবী কাজ, বিপ্লবীরা ক্রেডিট নেয়, কিন্তু আপনি করেছেন। তা আপনি বলছেন যে বিপ্লব আশা করলে ভুল হবে। মিলছে হিসেব নিকাশ? তো দর্শক, মানে এই যে সংস্কার, এই যে বিপ্লব আশা করলে তা ভুল হবে, এর মানে মেসিভ সংস্কারের যে আশা, এখানে মির্জা ফখরুল যেটা বুঝিয়েছেন মেসিভ সংস্কার। এবং বাংলাদেশের দুর্নীতি কিন্তু এটা স্ট্রাকচারের কারণে। যেমন জামাত বা কোন ইসলামী দল ক্ষমতায় আসলেই যে একদম দুর্নীতি দূর হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের ক্ষমতার কাঠামো কিংবা অ্যাপারেটাস, স্টেট অ্যাপারেটাস দুর্নীতি টিকিয়ে রেখেছে। অতএব এখানে ব্যক্তি ভালো হলে কিছুটা পরিবর্তন হবে, বা ভালো ব্যক্তি আসলে অ্যাপারেটাসই চেঞ্জ করে দেওয়া হবে, বাট এই স্ট্রাকচারে জামাত ক্ষমতা আসলেও আহামরি পরিবর্তন হবে না। এই জন্য জামাতের লোকজন বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তরের ডিজি, বিশ্ববিদ্যালয় ভিসি বা নানান কিছু ছিল না, একদম কি দুর্নীতি দূর হয়েছে? এমনকি জামাতের রোকন, জামাতের জেলা পর্যায়ের আমির, সেক্রেটারি, এরা বিভিন্ন কলেজ মাদ্রাসার প্রিন্সিপাল। তো ওইসব প্রতিষ্ঠান থেকে দুর্নীতি একদম শূন্যের কোঠা নেমে এসেছে? হয়নি। কারণ সিস্টেমটা এমন যে চাইলেই সে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে পারবে না। জামাতের আমির, থানা আমির, সে প্রিন্সিপাল, তার কেরানি সমানে টাকা মারে, স্ট্রাকচারের সমস্যা, এবং তিনি নিজেও এগুলো জানেন, এবং তিনি নিজেও শিক্ষা বোর্ডে বা বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে ঘুষ টুস দিয়ে বিভিন্ন কাজ করান। দিস ইজ সিস্টেম, রিয়ালিটি। তো এই জায়গায় মেসিভ সংস্কার বিএনপি করতে পারবে না। আমরা বেশি কিছু করতে পারবো না, আমরা এই সিস্টেমে কোন রকম দেশ চালাবো, এরকম একটা বার্তা দিয়েছেন মির্জা ফখরুল। ভাই আমরা বেশি পারবো না, তাহলে পারবে কে? ইউনুস পারবে। ইউনুস আব্বা আসতেছে, ইউনুস আব্বা রাষ্ট্রপতি হয়ে তখন সে বাকিটা করবে, বিএনপি এটা পারবে না। হাল ছেড়ে দিয়েছে বিএনপি নিরুপায়। আবার মির্জা ফখরুল আর একটা বক্তব্য দিয়েছেন, আজকাল আমার মনে হয় ঢাকা শহরে থাকবো না, বাসযোগ্য মনে হয় না। মানে ঢাকা শহরে মির্জা ফখরুল থাকতে চান না। কতটা অযোগ্য, অপদার্থ এবং হতাশ হলে এই কথা বলেন? আরে ভাই, আপনি ক্ষমতায়, আপনার প্রশাসক আপনার পাশে দাঁড়ানো, আপনি বলছেন যে ঢাকা শহরে থাকবো না, তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দেন। এর মানে আসলে বিএনপি হতাশ যে না, আসলে আমি কিসের ক্ষমতায়? বিএনপি যে ক্ষমতা এটা তারা মনেই করে না, যে ক্ষমতায় তো খলিল আর ইউনুস আব্বা, আমরা তো দঞ্চা, আমাদের কথা তো ফরেন পলিসি চলছে না, আমাদের ভারতকে তো সাইজ করছে খলিল। আসলে ইউনুসের যে খেলা, ক্ষমতার নাটাই ইউনুস এখন খেলছেন খলিলের মাধ্যমে, আর মির্জা ফখরুলরা নিরুপায়, অসহায়, হাল ছেড়ে দিয়েছেন। এখন বলছেন না ঢাকা থাকবো না, আমি পারবো না, বিপ্লব আশা করবেন না, আত্মহত্যা করেন।